সম্প্রতি ইরানে যে মার্কিন হামলার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার ফলে যদি হামলা হয়, ইরানে মার্কিন হামলা, তাহলে ইসরায়েলের স্বার্থ ওই হামলার সাথে কিভাবে জড়িত আছে? ইসরায়েলের কি যে ওদের নীতি অনুযায়ী যে গ্রেটার ইসরায়েল তৈরি হওয়ার, তাদের বাইবেল অনুযায়ী যে গ্রেটার ইসরায়েলের কথা হচ্ছে ব্যাপক অঞ্চল জুড়ে, সেই ব্যাপক অঞ্চল জুড়ে গ্রেটার ইসরায়েল হওয়ার কি একটা সম্ভাবনা এর ভিতর লুকিয়ে আছে? সেটা একটু দেখা যাক। আমরা একটু ইসরায়েলের ইতিহাস নিয়ে একটু পিছনে যাব। দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আক্সিস পাওয়ার ছিল ইউরোপে, যেখানটায় জার্মানি, ইটালি, জাপান এরা মিলিতভাবে যে মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, পরবর্তীকালে আমেরিকা যোগদান করেছিল মিত্র শক্তিতে। তো তখন ইউরোপের জার্মানি থেকে হিটলার অসংখ্য ইহুদি নিধন করেছিল। সেই ইহুদি নিধন প্রায় 60 লাখ ইহুদি নিধন করেছিল, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। এবং জার্মানি থেকে অনেক উচ্চমানের ইহুদি, যারা বিজ্ঞানে উন্নত, এরকম সব ইহুদি সম্প্রদায়ের লোকরা পাশের নানা দেশে আশ্রয় নিয়েছিল। যেরকম অ্যালবার্ট আইনস্টাইন, যে কিনা পারমাণবিক বোমার ফর্মুলা E=mc² আবিষ্কার করেছিল, সে আমেরিকায় পালিয়ে গেছিল। নিলস বোর পালিয়ে চলে এসেছিল ইংল্যান্ডে, সেও একজন সায়েন্সের পাতায় প্রথমেই তাকে পাওয়া যায়, নিলস বোরকে। এরা সব বড় মাপের ইহুদি বিজ্ঞানী, যারা কিনা পরমাণু নিয়ে রিসার্চ করেছে। তারা অনেকভাবে এই মিত্র শক্তিকে সাহায্য করেছিল যুদ্ধের সময়, অ্যাক্সিস পাওয়ারের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবং একটা ইহুদি বাহিনীও ছিল। তাদের এত অবদান যুদ্ধে জেতানোর জন্য তোমার মিত্র শক্তিকে। তো যুদ্ধ অন্তে ইহুদিদের কোনো দেশ ছিল না, নিজস্ব দেশ। কিন্তু ইহুদিরা প্রাচীন রিলিজিয়নের মধ্যে একটা রিলিজিয়ন, সেই আব্রাহামী ধর্ম, বহু প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মেরও সমসাময়িক বলা চলে বা তার কিছু পরে। সেখানটায় যুদ্ধ জয়লাভের পর মিত্র শক্তি সারা পৃথিবীর ইহুদিদের জন্য তাদের অধিকৃত মধ্য এশিয়া অঞ্চলে ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে প্যালেস্টাইন নামক জায়গায় তাদের বসতি দিয়েছিল। এবং 1948 সালে 14ই মে ইহুদিরা সেখানটায় ইসরায়েল নামক দেশ গঠন করেছিল ফার্স্ট। এবং সেখান থেকে তারা মুসলিম সম্প্রদায়ের লোকদের সরাতে সরাতে হঠাতে আস্তে আস্তে তাদের ইসরায়েল দেশটাকে বড় করছে। তাদের বাইবেল অনুযায়ী জায়নবাদ আছে, ইসরায়েলিদের একটা জায়নবাদ আছে। যেরকম সকল ধর্মের থাকে, তাদের অঞ্চল বিরাট বড় হোক, সব জায়গা তাদের সর্বত্র তাদের কায়েম হোক, এরকম বাইবেল অনুযায়ী জায়নবাদ। সেই জায়নবাদটা হলো সম্প্রসারণ করা, দেশ বড় করা, ইহুদিদের সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা। সেই জায়নবাদ অনুযায়ী যদি দেখা যায় যে রেড সি বা লোহিত সাগরের পশ্চিম প্রান্তে মিশরের গ্রেট নীল নদ, সেই নীল নদ থেকে এই দিকে তোমার ফারাত নদী পর্যন্ত, ফারাত রিভার, এই ফারাত রিভার পর্যন্ত যতগুলো দেশ আছে, সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল তো আছেই, ইরাকের কিছু অংশ, তুর্কির কিছু অংশ, সৌদি আরবের মক্কা, মদিনা, মিশরের কিছু অংশ নিয়ে গ্রেট ইসরায়েলের, গ্রেটার যে ইসরায়েল, তার একটা সম্ভাবনা। কিন্তু এই যে জায়নবাদ, সেই জায়নবাদে আমাদের বর্তমান যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, সেও একজন জায়নবাদী। এবং তাদের মত অনুযায়ী বা তাদের এই জায়নবাদকে স্থায়ী রূপ দিতে গেলে তো ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার যদি হয়ে যায়, তো কোনোভাবেই সম্ভব না। ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার কিংবা মিসাইল, দূরপাল্লার মিসাইল যদি ওর কাছে চলে আসে, ইসরায়েলের সেই স্বপ্ন কোনোদিন হবে না। কারণ ইরান যদি একটা পারমাণবিক বোমা মারে ইসরায়েলে, তো ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতাই থাকবে না, এতই ছোট দেশ। ইরানে মার্কিন হামলা যে হবে, তার জন্য ইসরায়েলের স্বার্থটা অনেকটাই এগিয়ে। কারণ ইরান যদি তার নিউক্লিয়ার পাওয়ার থেকে সরে আসে এবং ব্যালিস্টিক মিসাইল তৈরি করা থেকে সরে আসে মার্কিন হামলায়, তাহলে ইসরায়েলের এই যে গ্রেটার ইসরায়েল গঠনের যে সম্ভাবনা, সেটা সার্থকতার দিকে আস্তে আস্তে যাবে। এবার দেখা যাক এই ইসরায়েলের সঙ্গে আশেপাশের অঞ্চলের কি সম্পর্ক। দেখা যায় যে যদি আমরা ধর্মগ্রন্থ দেখি, সেই প্রিমিটিভ এজ মানে মুসলিম ধর্মের উৎপত্তির যুগ থেকেই যদি দেখা যায়, তো তাদের ধর্ম অনুযায়ী, মুসলিম ধর্ম অনুযায়ী মুসলিম সম্প্রদায় এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে একটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব সেই প্রিমিটিভ এজ মানে আদিম অবস্থা থেকেই এখনো চলে আসে। যেহেতু ইসরায়েলদের এই প্যালেস্তানীয় অংশে, মুসলমান অধ্যুষিত অংশে তাদের বসানো হয়েছিল এবং তারা সেখান থেকে মুসলমানদের ধীরে ধীরে সরিয়ে বিতাড়িত করে তাদের দেশ বড় করছে, এর ফলে মুসলিম বিশ্ব কখনোই ইসরায়েলের দাবদাবানি মেনে নেয় না। এবং তাদের গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী কখনোই কোনো মুসলিম দেশ বা কোনো মুসলিম কখনোই ইসরায়েলের সাপোর্টে থাকবে না সাধারণত।
কনফ্লিক্ট, তাদের যে ধর্মের কনফ্লিক্ট, এই কনফ্লিক্টের সঙ্গে ইসরায়েলের ইহুদি এবং ইরান জড়িয়ে আছে। এবার ইরান কিভাবে সবসময় এই ইসরায়েলকে এই অঞ্চল থেকে বিনাশ করার চেষ্টা করে? সরাসরি এসে পারে না, প্রায় ইসরায়েলের তেল আবিব শহরের সঙ্গে ইরানের তেহরান এই শহরের মাঝখানে প্রায় 1500 কিলোমিটার ডিস্টেন্স। তো ইরানের সম্ভব না কখনো এখানটায় এসে সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা। তো ও প্রক্সি হিসেবে এই যে আরবের দক্ষিণ প্রান্তে অবস্থিত ভারত মহাসাগর বা গলফ অফ এডেনের উপরে, ইয়েমেনের উপরে অবস্থিত ইয়েমেন দেশের যে হুতি জঙ্গি গোষ্ঠী আছে, সেই হুতি জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের পরে মাঝে মধ্যেই মিসাইল অ্যাটাক করে, এদের সবসময় ব্যস্ত রাখে। ইসরায়েলের উত্তরে আছে লেবানন, লেবাননে আছে একটা গ্রুপ হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহ মাঝে মধ্যেই ইসরায়েলের সঙ্গে লেবানন জড়িয়ে পড়ে, তাদের যুদ্ধে জড়িয়ে পড়ে। এবং এই ইসরায়েলের ভিতরেই আছে ছোট্ট ভূমধ্যসাগরের পাশে গাজা স্ট্রিপ, এখানটা আছে হামাস, যে হামাসের আক্রমণে ইসরায়েল আর হামাস এই যে গাজা স্ট্রিপ, এখানে এখনো যুদ্ধ বর্তমান। এই সব কারণ ইরানের সঙ্গে ইসরায়েলের সরাসরি না হলেও কিন্তু বোঝা যায় যে ইরান পরোক্ষভাবে ইসরায়েলের ক্ষতি সাধন সবসময় করেই চলছে। ইহুদি ধর্মের লোক অনুযায়ী তারা যা বুদ্ধিমান, তাতে তারা কখনোই ইরানের শক্তিকে, তাদের ইরানের এই পারমাণবিক শক্তি, তাদের এই ব্যালিস্টিক মিসাইলের রিচার্জ, নতুন নতুন ব্যালিস্টিক মিসাইলের আবিষ্কার ইসরায়েল কখনোই মেনে নেবে না। এই ক্ষমতা যদি ইরানের কাছে চলে আসে একবার, তাহলে ইসরায়েলের অস্তিত্ব লোপ পাওয়ার সম্ভাবনা আছে। আর সেটা যাতে না হয় তার জন্য ইসরায়েল সর্বোচ্চভাবে বল প্রয়োগ করবে। আর বর্তমানে যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, সেই বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কে একটু জানা যাক। 1970 কিংবা 72-এর দশকে এই প্যালেস্টাইনি এক জঙ্গি গোষ্ঠী, তার নাম ব্ল্যাক সেপ্টেম্বর অর্গানাইজেশন, সেই ব্ল্যাক সেপ্টেম্বর অর্গানাইজেশনের 4 জন জঙ্গি লোক তোমার তেল আবিবের একটি বিমান 707 বোয়িং বিমান হাইজ্যাক করে আফ্রিকার যে কোনো একটা অঞ্চলে নিয়ে সেটাকে নামায়। হাইজ্যাকটা হয়েছিল বিমান, তার ভিতরে যেসব লোক ছিল তাদের জন্য ইসরায়েল একটা অপারেশন করেছিল। সেই অপারেশনটা পরবর্তীকালে নাম হয়েছিল অপারেশন ইয়োনাটান। অপারেশন ইয়োনাটান হওয়ার কারণ কি, ওই যে অপারেশনটা ইসরায়েল করেছিল, সেই অপারেশনে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের নিজের দাদা, তার নাম হলো লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথান নেতানিয়াহু, সে স্বয়ং ছিল এবং ওই একজন লোকই ওই অপারেশনে মারা গেছিলেন। বেঞ্জামিন নেতানিয়াহুয়ের রাগ কিন্তু সেই তার দাদার মৃত্যুর থেকেই। এই কারণে এই হামাস জঙ্গি গোষ্ঠী কিংবা হুতি জঙ্গি গোষ্ঠী কিংবা হিজবুল্লাহ লেবাননের, এদের কখনোই মেনে নেবে না। আর ও নিজেই একটা জায়োনিস্ট। ইসরায়েলের স্বার্থ ইরানে মার্কিন হামলা হলে সব থেকে বেশি, কারণ তারা তাদের গ্রেটার ইসরায়েলের দিকে এক ধাপ এগিয়ে যাবে। আমেরিকা যখনই ইরানে আক্রমণ করবে, রিসেন্ট তাদের 7 দিনের জন্য আলটিমেটাম দেওয়া আছে আমেরিকার কাছ থেকে, তারা যদি পারমাণবিক অস্ত্রশস্ত্র বা রিচার্জ এবং ব্যালিস্টিক মিসাইলের রিচার্জ থেকে না সরে আসে, তো আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকা আক্রমণ করলে ইসরায়েল কিন্তু 1 সেকেন্ডের জন্য বসে থাকবে না, ও সরাসরি এয়ার স্ট্রাইক করে দেবে। কারণ ওর কাছেও ইরানের কোথায় কি উৎপন্ন হয় কি না হয় সব গুপ্ত খবর কিন্তু মোসাদের কাছে অলরেডি আছে। প্রতিটা লোকের খবর ইসরায়েলের লোক রাখে। তেল আবিব থেকে যদি তেহরানের পরে আক্রমণ হানতে হয়, তো ইসরায়েলের কি এই রেড সি অতিক্রম করে গলফ অফ এডেন দিয়ে ভারত মহাসাগরের মধ্য দিয়ে ইরানকে আক্রমণ করতে হবে। তো এত এলাকা ফাইটার জেটে করে আসা ইসরায়েলের পক্ষে সম্ভব না, বা আগে থেকে ইরান টের পেয়ে যাবে। কিংবা ইসরায়েল যদি যায়, সোজাসুজি যায়, তো জর্ডন প্রথম বাদে, সেই জর্ডন দেশটাও তার আকাশপথ ইসরায়েলের জন্য আটকে দেয়, সৌদি আরবও আটকে দেয়, ইরাকও তার আকাশপথ দেয় না। তো ইসরায়েলের উপরে আছে সিরিয়া, একমাত্র ইসরায়েলের বন্ধু হিসাবে পাশে আছে বর্তমানে সিরিয়া। তো সিরিয়ার আকাশটা ইসরায়েল পাবে, কিন্তু সিরিয়ার আকাশটা পেলেও সামনে যে তার্কির সীমানা, এদিকে ইরাকের সীমানা কিছুটা অংশ বেঁধে যায়। তো এই অঞ্চলটা দিয়েই একমাত্র ইসরায়েলের এই তেহরানে, এখান দিয়ে তোমার যে এলব্রুজ ককেসাস পর্বত আছে, সেই পর্বত ডিঙিয়ে যে তেহরানে অ্যাটাক করার একটাই মাত্র করিডোর খোলা আছে ওর কাছে। তাছাড়া কোনো জায়গা থেকে কেউ তাদের আকাশপথ, কোনো দেশই তাদের, ইরাক, সৌদি আরব, জর্ডন যাকেই বলো না কেন, কেউ তার আকাশপথ ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না। দেওয়ার মধ্যে সিরিয়া পাবে, আর সিরিয়ার উপরে ইরাকের কিছু অংশ দিয়ে তার গোপনে যেতে হবে। এইভাবেই ইসরায়েলের তেহরানের পরে আক্রমণ করতে হবে। সেই আক্রমণে তাদের যে লক্ষ্য, যে তোমার ব্যালিস্টিক মিসাইলের কারখানাগুলো এবং পারমাণবিক বোমার
রিসার্চের জায়গাগুলো সব গুড়িয়ে দেওয়া, স্ম্যাশ করে দেওয়া। আর যে খামেনি সরকার, যে সরকারটা ইরানে আছে, খামেনি সরকার, কট্টরবাদী সরকার, সেই সরকারকে উৎখাত করে ওইখানটায় তাদের ইসরায়েল এবং আমেরিকার সাপোর্টেড কোনো সরকার বসাবে, যেখানটায় তারা কোনো রকম বেঁচে থাকবে, খেয়ে পড়ে সব দিক দিয়ে উন্নত হবে, কিন্তু কখনো তারা অ্যাটম বোম কিংবা ব্যালিস্টিক মিসাইল যেন তৈরি না করতে পারে। প্রায়ই দেখা যায় যে ইয়েমেনের এই হুতি জঙ্গি গোষ্ঠী, এই আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে যেসব জাহাজ টাজ আসে, আমেরিকান জাহাজ, তো ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী এখানটায় তাদের বোমা মারে এবং জাহাজ ধ্বংস করে। কারণ এখান দিয়ে যদি জাহাজ আসে তো লোহিত সাগরের মধ্য দিয়ে এখানে সুয়েজ ক্যানেল পার করে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর দিয়ে ইউরোপের সঙ্গে সরাসরি বাণিজ্য করা যায়, কিংবা এখানে উত্তর আটলান্টিক মহাসাগর আছে, মহাসাগর পার করলেই আমেরিকা। যোগাযোগটা সহজ হয়, কিন্তু এখানটায় ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করে রেখেছে সেই ইসরায়েল আর গাজা ভূখণ্ডের যুদ্ধ থেকেই। তো এইসব প্রক্সি বা ইরানের প্রক্সিগুলো ইসরায়েল কখনোই ভালো চোখে দেখে না, যেটা আমেরিকাও ঠিকঠাক নেয় না। তো কূটনৈতিক হিসাবে এই ইয়েমেনকে শায়েস্তা করার জন্য এই গলফ অফ এডেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত যে হর্ন অন্তরীপ, আফ্রিকার এই অংশটা হর্ন মানে সিংহের মতো আছে, তার জন্য একে হর্ন বলা হয়। এখানটায় যে দেশটা সেটা সোমালিয়া একটা গরিব দেশ, আফ্রিকার কান্ট্রি। আমরা যদি যাই গানে, নচিকেতার গানে পাবে যে রাজশ্রী তোমার জন্য দুর্ভিক্ষ সোমালিয়ায়, সেই সোমালিয়ায় যেখানটায় প্রতি বছর দুর্ভিক্ষ হয়, সেখানটার একটা অংশ সোমালিল্যান্ড তাদের ভিতর, তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়। তো কিছুদিন আগে ইসরায়েল এই সোমালিল্যান্ডকে 2025 সালের 26শে ডিসেম্বর তাকে স্বীকৃতি দিয়ে দেয়। কারণ এখানটা যদি স্বীকৃতি দেয় ইসরায়েল, সোমালিল্যান্ডে নিজেদের ব্যবসা বাণিজ্য কায়েম করতে পারে, নিজেদের সৈন্য ক্যাম্প তৈরি করতে পারে, তো গলফ অফ এডেনকে সে হাতে রাখতে পারবে, ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠীকে সে করায়ত্ত করতে পারবে। এইভাবে কিন্তু ইসরায়েল অনেক আগে থেকেই ধীর সুস্থ মাথায় তাদের ডিপ্লোমেসি চাল অলরেডি চেলে রেখেছে। কিছুদিন আগেও দেখা গেছে যে কাতারে ইসরায়েলের সৈন্য, হামাসের কোন এক কমান্ডার আছে, তো কাতারে এয়ার স্ট্রাইক করে দিয়েছে তোমার 2025 সালের 9 ডিসেম্বর। তো ইসরায়েল কখনোই তাদের স্বার্থের জন্য কাউকে ছাড় দেবে না, না কাতারকে, না ইয়েমেনকে, না ইরাককে। সে তার গ্রেটার ইসরায়েলের জন্য মনে মনে কিন্তু সবসময় তৈরি। আর এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে এই বর্তমান বিশ্বে তুর্কি, এই ইরান, সৌদি আরব চুপচাপ থাকে, সৌদি আরব না, আর পাকিস্তান। তো মুসলিম বিশ্বের কাছে এই পাকিস্তানের কাছে অ্যাটম বোম আছে, কিন্তু আমেরিকা অলরেডি পাকিস্তানে তাদের বেস ক্যাম্প তৈরি করে রেখেছে। অ্যাকচুয়ালি বলা যায় পাকিস্তানের অ্যাটম বোম আমেরিকার হাতেই থাকে। তো অতি সম্প্রতি দেখা যাবে যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই লাস্ট রবিবারই পাকিস্তানের যুদ্ধ বিমান যে কাবুলে হামলা করে এসে 7 জায়গায় 19 জন লোক মারা গেছে আফগানিস্তানি সংবাদপত্র অনুযায়ী। এখানটায় কেন এটা করেছে পাকিস্তান, কেন আক্রমণ করেছে? কারণ আমেরিকা এখান দিয়ে ঢুকবে ইরানে, তার জন্য। আর আফগানিস্তান বলে দিয়েছে ইরানকে যে তারা যুদ্ধে যদি আমেরিকা আসে ইরানে আক্রমণ করতে, আফগানিস্তান সাহায্য করবে। তো পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে তাদের আফগানিস্তানের মোটিভেশন পাকিস্তানের দিকে ঘুরিয়ে রাখার জন্য হয়তোবা মেবি এই আক্রমণটা করা আছে। সে যাই হোক, সব দিক থেকে বিচার করলে বলা যায় যে ইসরায়েল একমাত্র সিরিয়া হয়ে একটা করিডোর দিয়ে তোমার তেহরানকে আক্রমণ করবেই, যদি কিনা আমেরিকা আক্রমণ করে বসে। কারণ অ্যাটম বোম কিংবা আরো উন্নত ব্যালিস্টিক মিসাইল ইরানকে কখনোই তৈরি করতে দেবে না। তাদের যে গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন আছে, নীল নদ থেকে এই পাশে ফারাত নদী পর্যন্ত, এই বিরাট অঞ্চল যার ভিতরে মুসলমানদের মক্কা মদিনা সবই পড়ে যায়, বিরাট আরবের অংশ এবং তুরস্কের কিছু অংশ। এই কারণে ইসরায়েলও আক্রমণ করবে। আমেরিকার স্বার্থের থেকে ইসরায়েলের স্বার্থ অনেক অংশে জড়িত আছে এই ইরানের আক্রমণে।